মেলার পরিবেশে করাঞ্চলগুলোতে চলছে রিটার্ন জমা দেয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবছর অনলাইনে দাখিল করতে পারছেন না গ্রাহকরা। তেল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন মাথা ব্যথার কারণ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে সঞ্চালন লাইন না করেই দেশ ছেড়েছে ভারতের ইএমসি। আজ পদ্মা সেতুতে বসছে ৩৭তম স্প্যান। বাকি থাকা ৪টির মধ্যে ২টিই যোগ হবে এ মাসে। পুরো সেতু দেখার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। এবং ৪ দফা বন্যা আর অতিবৃষ্টির ধকল কাটিয়ে সবুজ ধান ক্ষেত স্বপ্ন দেখাচ্ছে উত্তরের চাষিদের। মাঠে মাঠে ব্যস্ত কৃষক। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। খরচ হয়ে গেছে ৫১ কোটি টাকা, অথচ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রকল্প তেমন কোনো কাজেই আসছে না। এতে চলতি অর্থ বছরের বাজেটে ঘোষিত ২০০০ টাকা কর ছাড়ের সুযোগ নিতে পারছেন না আয়করদাতারা। বেসিসের সভাপতির দাবি, ভিয়েতনামের প্রতিষ্ঠানকে দেয়া এ সফটওয়্যারের কাজ স্থানীয় উদ্যোক্তারাই করার সক্ষমতা রাখে। রাজস্ব খাতের বিশেষজ্ঞরা বলছেন, দাতা সংস্থার চাপ উপেক্ষা করে হলেও রাষ্ট্রীয় এমন কাজ দেশীয় প্রতিষ্ঠানকে দেওয়া উচিত ছিল। হরিপদ সাহার রিপোর্ট। স্বয়ংক্রিয় কর ব্যবস্থা চালুর জন্য ২০১১ সালে স্ট্রেনদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড। প্রকল্পের আওতায় বাংলাদেশ ইন্টিগ্রেটেড ট্যাক্স সিস্টেমের সফটওয়্যার তৈরির কাজ পায় ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম। গত ৩ বছর সেবা চালু থাকলেও প্রকল্পের মেয়াদ শেষে এনবিআরকে সফটওয়্যারের কাজ বুঝিয়ে না দেয়ায় এবছর অনলাইনে কর দিতে পারছেন না কেউ। আমি মনে করি এনবিআর এর উচিত অনলাইন পদ্ধতিতে রিটার্ন সাবমিশনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যেত, এটি ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমি মনে করি একটি পজিটিভ ভাইব আসতো। বাংলাদেশ থেকে বছরে $১০০ কোটি বেশি মূল্যের সফটওয়্যার রপ্তানি হয়। এই অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানকে এনবিআর এর ট্যাক্স রিটার্নের কাজ দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন বেসিসের সভাপতি। জাতীয় রাজস্ব বোর্ড এত কোটি কোটি টাকা খরচ করে বিদেশি কোম্পানিদেরকে দিয়ে ট্যাক্স রিটার্নের জন্য সফটওয়্যার বানিয়েছেন, তারা সবকিছু বুঝিয়ে না দিয়ে কিন্তু চলে গেছে। আমি বারবার বলছি যে আমাদের দেশের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আইটি এনেবল সার্ভিসেস কোম্পানিগুলো আছে, তাদের এই ধরনের বড় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সক্ষমতা রয়েছে, এবং সেটা দিয়ে করলে আমাদের দেশের সম্পদ দেশে থাকবে, দেশের তথ্য সুরক্ষাও নিশ্চিত হবে। দেশে নিবন্ধিত টিআইএনধারীর সংখ্যা প্রায় ৫০ লাখ হলেও করদাতা মাত্র ২২ থেকে ২৩ লাখ, আর কর জিডিপি অনুপাত মাত্র ১০% মতো। এই অবস্থায় অনলাইন সেবার দীর্ঘসূত্রিতা কর ব্যবস্থার জন্য নেতিবাচক বলেই মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। রেভিনিউ আর্নিং এর সক্ষমতা অর্জনের জন্য যে কাজ করা হবে, যে পদ্ধতি প্রয়োগ করা হবে, যে পদ্ধতি তৈরি করা হবে, সেটিও দেশীয় কোম্পানি দিয়েই, দেশীয় বিশেষজ্ঞ দিয়ে, দেশীয় কর্মপদ্ধতির অবলম্বনে করা উচিত, এবং এর জন্য যদি বিদেশি সাহায্য না পাওয়া যায় দরকার নেই। জাতীয় রাজস্ব বোর্ড আগামী বছরের জুনের মধ্যে অনলাইন ট্যাক্স রিটার্ন সিস্টেম আবারও চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানা গেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আয়কর আদায় ও ভ্যাট দিবস সহ রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই মুহূর্তে কথা বলছেন চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের চোখে আসে যে অনেক ওয়েল অফ লোক অনেক আছেন, কিছু তো একটা আইদার তার এগ্রিকালচার ল্যান্ড থেকে, অথবা তার 3টা পুকুর আছে সেই পুকুর থেকে, অথবা তার মুরগির ফার্ম দিয়েছে সেখান থেকে। তো সেখান থেকে যদি বড়লোক হয়ে থাকেন, মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, গেলেই যেন ট্যাক্স, আমার আপাত দৃষ্টিতে মনে হবে যে অনেক লোক ওয়েল অফ আছে, ট্যাক্স এখানেও আছে, সেখান থেকে একটা ট্যাক্স নিতে পারবো না। সেটাকে আমরা এখনও ট্যাক্সের আওতায় আনিনি, এবং সামনে আরও লম্বা সময় যাবে আমরা এগ্রিকালচারের ট্যাক্সের আওতায় আনবো না, সেভাবে আনবো না। তবে জেলা পর্যায়ে এবং কিছু কিছু উপজেলা আছে অত্যন্ত উন্নত উপজেলা, সেই উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের ট্যাক্স অফিস যাবে। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় আরও যাবে। আমাদের জনবল বাড়ানোর একটি প্রস্তাব, যেমন আমরা বলছি সব উপজেলার একই অবস্থা নয়, অনেক উপজেলা শহর অঞ্চলের চেয়েও বেশি ডেভেলপড বা ইকোনমিক অ্যাক্টিভিটিস বেশি আছে, সেই সমস্ত উপজেলা লেভেলে আমাদের অফিস হবে। আমাদের কিছু কিছু এই ধরনের উপজেলা লেভেলে বা এই সমস্ত গ্রোথ সেন্টারে আমাদের অফিস আছে। আমরা নেট বাড়ানোর কার্যক্রম সেখানেও আছে। আর আমাদের একটি জনবল বৃদ্ধির একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনবল বৃদ্ধির এই বিষয়টা হয়ে গেলে আমরা আমাদের ম্যান পাওয়ার আরও বৃদ্ধি হলেই আমরা আমাদের ট্যাক্স নেট বাড়ানো আরও সহায়তা হবে। আমরা ট্যাক্স নেট বাড়ানোর জন্য নর্মাল যে সার্ভে আছে, সেই সার্ভে টিমকে আরও বেশি অ্যাক্টিভেট করার জন্য আমরা সেই সার্ভে টিমে
স্থানীয় ইয়াং ছেলেপেলেকে নিয়েছি। আমার স্থানীয় ইয়াং ছেলেপেলেকে অন্তর্ভুক্ত করছি, একজন মেয়ে, একটা ছেলে, কলেজের একটা মেয়ে, একটা ছেলে আমাদের ট্যাক্স টিমে ইনক্লুডেড আছে, যারা স্থানীয় পর্যায়ের তথ্য আমাদেরকে দিতে পারবে যে কার ইনকাম কী লেভেলের এবং কে ট্যাক্স নেটের বাইরে আছে, এই ধরনের গোয়েন্দাগিরি মোটামুটি বলা যেতে পারে। আরেকটি আছে যে আমরা এই ট্যাক্স নেটের ভিতরে আমাদের স্থানীয় ব্যবসায়ী সংগঠন যারা তাদের নেতৃবৃন্দকেও অন্তর্ভুক্ত করেছি। আমাদের ট্যাক্স জরিপের কাজ প্রতি উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি সার্কেল অফিস থেকেই এটি করা হচ্ছে এবং আমাদের নেট বৃদ্ধি পাচ্ছে। সেগুনবাগিচা আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। চট্টগ্রামে মেলার পরিবেশে নেওয়া হচ্ছে আয়কর। এই মুহূর্তে নগরীর আগ্রাবাদে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, জুবাইর, প্রতি বছর কিন্তু চট্টগ্রামের জিসি কনভেনশন হলে কিন্তু বড় পরিসরে কিন্তু এই আয়কর মেলা হয়ে থাকে, কিন্তু এবার যেহেতু করোনা যে মহামারী, সে করোনা মহামারীর কারণে কিন্তু চট্টগ্রামের যে করাঞ্চলের বিভিন্ন যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু সীমিত আকারে কিন্তু এই মেলাগুলো হচ্ছে। এখানে প্রায় করাঞ্চল 1, 2, 3 এবং 4 এই 4টি করাঞ্চলের কিন্তু মেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে মূলত আসলে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে আয়কর রিটার্ন গ্রহণ করা হচ্ছে এবং পরবর্তীতে একটি প্রাপ্তি দেওয়া হচ্ছে অর্থাৎ, এবং যারা টিন সার্টিফিকেট নিতে চাইবে তাদের সেই টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা হচ্ছে। এবং এখানে প্রায় 6 থেকে 7টির মতো বুথ রয়েছে এবং তথ্য কেন্দ্র রয়েছে এবং যে আয়কর রিটার্ন গ্রহণের পর কিন্তু যে প্রাপ্তি স্বীকার প্রদানপত্র রয়েছে সেটি তাদেরকে, যারা গ্রাহকরা আসবেন তাদেরকে সেটি দেওয়া হচ্ছে। মূলত আপনারা হয় জানেন এটি বড় পরিসরে কিন্তু প্রতি বছর কিন্তু হয়ে থাকে কিন্তু চট্টগ্রামের জিসি কনভেনশন হলে এখানে বিশাল পরিসরে কিন্তু হয়ে থাকে, কিন্তু এখানে এবার যেহেতু মহামারীর সেজন্য ছোট পরিসরে হচ্ছে। তবে এখানে যারা আসছেন তাদেরকে কিন্তু এখানে যে কর্মকর্তারা রয়েছেন বা করাঞ্চলে তারা কিন্তু সেই সেবাগুলো একেবারে হাতে কলমে তারা সেই সেবাগুলো বুঝিয়ে দিচ্ছেন এবং তারা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে সেই বিষয়টি দেখছেন। এবং এখানে যারা আসলে এই টাকার বিষয়টি আসলে এখানে যে আশেপাশে যে ব্যাংকগুলো রয়েছে কিন্তু বড় পরিসরে যখন হয় তখন কিন্তু বিভিন্ন ব্যাংকের ভূত থাকে, সেখানে কিন্তু তারা টাকা পয়সাগুলো জমা দিয়ে থাকেন। কিন্তু এখন এখানে যেটি হচ্ছে সেটাতে বিভিন্ন যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা সেই টাকা পয়সাগুলো জমা নিচ্ছেন। মূলত এখানে হচ্ছে আয়কর রিটার্ন গ্রহণ এবং পাশাপাশি টিন রেজিস্ট্রেশন, এই দুটি কাজে কিন্তু এখানে করা হচ্ছে বলে এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন এবং ছোট পরিসরে মোটামুটি এটা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল, চট্টগ্রাম থেকে আয়কর আদায় ও রিটার্ন জমা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। 1 ইউনিট বিদ্যুতের জন্যই খরচ দিতে হচ্ছে 1,500 টাকারও বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় রাজধানীর পানগাঁও বিদ্যুৎ কেন্দ্রের জন্য এ হারেই টাকা গুনতে হচ্ছে পিডিবিকে। সমালোচনার মধ্যেও 2017-18 অর্থ বছরে অনুমোদন পাওয়া তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই এখন এভাবে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, যা অব্যবস্থাপনা আর ভুল পরিকল্পনার পরিণতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরেফিন প্রিন্সের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পাশে কেরানীগঞ্জের পানগাঁওয়ে মার্কিন কোম্পানি এপিআর এনার্জির 300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। লোডশেডিং সামলানোর কথা বলে 2017 সালে অনেকটা তড়িঘড়ি করেই অনুমোদন দেওয়া হয়েছিল বেশি উৎপাদন ব্যয়ে ডিজেল চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির। কিন্তু বাস্তবতা হলো গত 2 বছরের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় জরুরি ভিত্তিতে অনুমোদন পাওয়া কেন্দ্রটির উৎপাদন। ফলে যতটুকু বিদ্যুৎই মিলেছে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ পরিশোধের চাপে তার দাম আকাশ ছোঁয়া। 2019-20 অর্থবছরে কেন্দ্রটির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় পড়েছে রেকর্ড 1580 টাকা, যেখানে দেশে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ 6 টাকার মতো। 2017-18 অর্থবছরে বিদ্যুৎ মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে অনুমোদন পাওয়া ডিজেল চালিত বেশিরভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই। 2019-20 অর্থবছরে তেলভিত্তিক 5টি বেসরকারি কেন্দ্র থেকে সক্ষমতার 1% কম বিদ্যুৎ এলেও রাষ্ট্রকে গুনতে হয়েছে 1600 কোটি টাকারও বেশি। ফলে এসব কেন্দ্রের ইউনিট প্রতি বিদ্যুতের খরচ দাঁড়ায় 311 টাকা থেকে শুরু করে 1580 টাকা পর্যন্ত। নানা সমালোচনার মধ্যেও বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল জরুরি ভিত্তিতে, সেগুলোর অনেকগুলোই এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়ের উপর চাপ বাড়ানো এসব কেন্দ্রগুলো ঠিক কতটা যৌক্তিক পরিকল্পনার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল সে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বলতে পারেন এটা পারফেক্ট হয়নি,
কিন্তু এটা শুধুমাত্র এমার্জেন্সি মিট আপ করার জন্য এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছিল। তবে এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছে মাত্র 5 বছরের জন্য। এই 5 বছর আসলে প্রথমে চিন্তা করা হয়েছিল যে আমাদের আরও 5 বছর হয়তো বিদ্যুতের ক্রাইসিসটা থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতির কারণে বাড়তি বোঝা চাপছে জনগণের ওপর। সামগ্রিক দিক যৌক্তিকভাবে মূল্যায়ন করে অপ্রয়োজনীয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের। চুক্তি শেষ করার যথেষ্ট স্কোপ আছে। একে হলো এদের উৎপাদন খরচ বেশি, 2 নম্বর হলো এগুলি উৎপাদনেও আসছে না, এগুলি ব্যবহারও করছি না, কিন্তু ক্যাপাসিটি চার্জ দিয়ে পিডিবির উপরে একটা বাড়তি খরচ চাপিয়ে দিচ্ছে এবং পিডিবি অনেকটা দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা কতটা মানা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে, কিন্তু প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে গেছে ভারতীয় কোম্পানি ইএমসি। ব্যাংকে জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তুলে নিয়ে যায় তারা। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের কাজ 2 বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। অন্যদিকে ইএমসির অধীনে কাজ করা বাংলাদেশের ঠিকাদাররা পথে বসেছেন। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। 2015 সালের ডিসেম্বরে পিজিসিবি ও ইএমসি টিবিই এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পরবর্তী 18 মাস 2017 সালের জুনে সঞ্চালন লাইনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্র থেকে খুলনার হরিণটানা সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। 2 দফা সময়সীমা বাড়িয়ে 2018 সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু কাজ শেষ না করে ওই বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ছেড়ে চলে যায় নির্মাণ কাজের নেতৃত্বে থাকা ইএমসি। পিজিসিবিকে না জানিয়ে ইএমসি তাদের ঢাকা ও খুলনা অফিস বন্ধ করে দেয় এবং তাদের সব কর্মকর্তা প্রতিনিধি বাংলাদেশ ছেড়ে চলে যান। এতে বাংলাদেশের ঠিকাদাররাও পথে বসেছেন। 1-1.5 বছর ধরে এই টাকা পয়সার বিভিন্ন লেনদেন আমাদের সঙ্গে সেভাবে তারা আমাদের পাওনা পরিশোধ করে নাই। লোকাল এই এলাকার মানুষজন তা তো মানবে না, ছাড়ছেও না আমাদের। এদিকে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা তাদের বকেয়া পাওনার দাবিতে প্রকল্প এলাকায় মানববন্ধন করেছে। বালু, কন, খোয়া, পাথর সব টানিছি, সিমেন্ট টানিছি, তা আমরা টাকা ঠিক মতন কন্ট্রাক্টরের কাছে পাইনি। কোম্পানি তো আমাকে টাকা দিতে পারছে না, করছে কি যে ইন্ডিয়ান কোম্পানি টাকা মেরে নিয়ে পলায় চলে গেছে, এখন তারা টাকা না দিলে আমরা টাকা দেবো কোন কায়দায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির নির্বাহী প্রকৌশলী জানান, ইএমসি এখন দেউলিয়া হয়ে গেছে আর ঠিকাদারের পাওনার বিষয়টি তাদের কিছুই করার নেই। ইন্ডিয়ার গভর্নমেন্ট ওদের রুল চেঞ্জ করার পরে ওরা দেউলিয়া হয়ে গেছে। এখন ওদের আইআরপি নাকি একটা সংস্থা আছে, ওইটা হ্যান্ডেল করে। এখন ওরা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তো ওদের সাথে যোগাযোগ করে আমরা কোনো আউটপুট পাই নাই। 1320 মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ নির্মাণ প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা মংলা 230 কেবি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এক সপ্তাহের ব্যবধানে আজ পদ্মা সেতুতে যোগ হচ্ছে 37তম স্প্যান। দৃশ্যমান হবে 5.5 কিলোমিটার সেতু। বাকি 4টির মধ্যে 2টি চলতি মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে মাওয়ায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, জুবাইয়ের সকাল 9টায় শুরু হওয়ার কথা, সেটা 9টায় শুরু হয়নি, তবে আসার কথা হলো সকাল 11:15 নাগাদ স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হয়েছে। অর্থাৎ মাওয়ার কুমারভোগ ইয়ার থেকে স্প্যানটি নিয়ে মাঝ নদীতে 9 ও 10 নম্বর পিলার, যে দুটি পিলার উপর আজকে স্প্যানটি বসানোর কথা রয়েছে, সেটি নিয়ে 11:15 বাজে রওনা হয়ে গেছে ক্রেন। কিছুক্ষণের মধ্যেই সেটি নির্ধারিত পিলার 9-10-এর কাছে পৌঁছে যাবে। এর মধ্যেই কিন্তু প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে এটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাঝ নদীর দিকে, এবং এখন হয়তো ক্যামেরার ফ্রেমে আপনারা আস্তে আস্তে করে দেখতে পাবেন যে স্প্যানটি নিয়ে পিলারের কাছাকাছি চলে যাচ্ছে। সেটি নিয়ে যাওয়া হলে আরও হয়তো 20-25 মিনিট লাগবে পিলারের কাছে পৌঁছতে। এটি যদি নিয়ে যাওয়া সম্ভব হয় তখন কিন্তু স্প্যান তুলে দেওয়ার কাজটি শুরু হয়ে যাবে। অর্থাৎ যে পরিকল্পনা ছিল আজকে দিনে দিনে এই 37তম স্প্যানটি নদীর 9 ও 10 নম্বর পিলারের উপর তুলে দেওয়ার মাধ্যমে 5.5 কিলোমিটারের বেশি পদ্মা সেতু দৃশ্যমান করা, সেটির কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী আরও 20-25 মিনিটের মধ্যে সেটি পৌঁছে যাবে 9-10 নম্বর পিলারে। এরপরে যেটি করতে হবে সেটি হলো যে এইখানে
আসলে যেহেতু মাঝ নদী, এটিকে নোঙর করার জন্য দুই পারের কোনো মাটির সহযোগিতা পাওয়া যাবে না, তাই নদীর তলদেশে মাটির সাহায্যে এটিকে নোঙর করতে হবে। আর নদীর তলদেশে যদি নোঙর করা সম্ভব হয় তাহলে কিন্তু এটি তুলে দিতে আরও হয়তো ঘন্টাখানেক লাগবে। সব কিছু মিলে আমরা আশা করছি একটু দেরিতে শুরু হলেও দুপুর 2টা নাগাদ, যদি অন্য কোনো সমস্যা তৈরি না হয়, হয়তো আজকেই দিনের মধ্যেই এই 37তম স্প্যানটি দৃশ্যমান করা হবে। আর মাওপ্রান্তে আগে থেকে যে 6টি স্প্যান আছে তার সঙ্গেই কিন্তু এটি বসানো হচ্ছে, অর্থাৎ একসঙ্গে 7টি স্প্যান বসে যাবে, একেবারে 1 কিলোমিটারের বেশি দৃশ্যমান করে ফেলা হবে মাওপ্রান্তে। যেহেতু জাজিরা প্রান্তে 29টি স্প্যান বসানো আছে, মাওপ্রান্তে আজকে এটির মাধ্যমে 7টি স্প্যান বসানো হবে। সব কিছু মিলে এইখানে আসলে 37টি স্প্যান বসে যাওয়ার একটা সম্ভাবনা আজকে দিনের মধ্যে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল জুবাইর আমার কাছে সবশেষ খবর। এহসান জুয়েল জানাচ্ছিলেন পদ্মা সেতুতে 37তম স্প্যান বসানোর সবশেষ খবর। গ্রাহককে না জানিয়েই মুঠোফোন থেকে টাকা কেটে নেন অপারেটররা, এমন অভিযোগের সত্যতা পেয়েছে বিটিআরসি, যা নিশ্চিত করে সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন কারণ দর্শাতে কয়েকটি অপারেটরকে দেওয়া হয়েছে 1 সপ্তাহ সময়। বিটিআরসি চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে সব অপারেটর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই বাছাই করবেন তারা। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গ্রাহকদের ঝামেলাবিহীন সেবা নিশ্চিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 2টি সেবাদাতা প্রতিষ্ঠানের উপর জরিপ করে বিটিআরসি দেখেছে তারা গ্রাহকের সম্মতি ছাড়াই বিভিন্ন সেবা চালু করে টাকা কেটে নিয়েছে। ওয়েলকাম টিউন, নিউজ অ্যালার্ট, ধর্ম বিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম সহ নানা ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস দেয় মুঠোফোনের 4টি অপারেটর। গ্রাহক পর্যায় থেকে জানিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল বিটিআরসিতে। তারা তো মানুষের কাছে নাকি হয়তো টাকা কাটিয়ে নেয়, ওই জন্য আমরা বলছি যে তোমাদের শোকজ করা আসবে, কেন তোমাদের বন্ধ করা হবে না? শোকজের জবাব দিলে বন্ধ করবে, তারা যদি সংশোধন না হয়। এই আমরা বিনা চেকিং এ কিছু করি না। উত্তরের মাঠে মাঠে ব্যস্ত কৃষক মজুর। জমি থেকে নতুন ধান কেটে মাড়াইয়ের পর ঘরে তোলা চলবে অগ্রহায়ণ মাস জুড়ে। 4 দফা বন্যার রেকর্ড অতিবর্ষণের পরও থোকা থোকা ধানের থোড়ে স্বপ্নের ঘরে বিভোর এখন রংপুর অঞ্চলের কৃষাণী। রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। হেমন্তের প্রথম সকালে সূর্যের নরম আলোয় মাঠে মাঠে কৃষক আর ক্ষেত মজুরেরা। ভরা মাঠে নুয়ে পড়া ধান গাছের গোড়ায় কৃষকের কাস্তে তোলে সমৃদ্ধির সুর। হেমন্তের আগমনে শুরু হয়ে গেছে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের পর্ব। অগ্রহায়ণ মাস জুড়ে গ্রাম বাংলার মাঠঘাট মুখরিত থাকবে ফসল তোলার উৎসবে। 4 বারের বন্যার ঢল, 100 বছরের রেকর্ড ভেঙে অতিবর্ষণ আর পোকার আক্রমণ রুখে দিয়ে ভালো ফলনে খুশি কৃষক। 2-3 বছর আগেই যে ফসল হয় নাই, তাই এবার আল্লাহর রহমতে এবার ভালো ফসল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ধান খুব ভালো হয়েছে। কিছু কিছু জমি পানিতে ডুবিয়ে গেছে আর কি, তারপর মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে। তা আশা করা যায় আমাদের মনে এখন লাভবান হবে ইনশাআল্লাহ। কারেন্ট পোকা লাগার কারণে আগাম কাটি নেওয়া লাগতেছে। প্রাকৃতিক বিপর্যয়ের পরও গত মৌসুমের মতো বাম্পার ফলনের কাছাকাছি উৎপাদনের আশা কৃষি বিভাগের। রংপুর জেলায় রোপা আমনের প্রায় 10 ভাগ জমির ধান কর্তন হয়েছে। ফলন গতবারের চেয়ে এই মুহূর্তে যে ফলন আমরা পেয়েছি তার কাছাকাছি ফলন আমরা পেয়েছি। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, এবারও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং করা হবে। এবারের বাজার পরিস্থিতি অনুযায়ী কৃষক সরকারকে ধান দেবে বলে আমরা আশা প্রকাশ করছি। ধানের উৎপাদন অত্যন্ত সুন্দর হয়েছে, আর এর বাইরে যদি বাজার মূল্য যায় সেক্ষেত্রে আমরা আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখব। জেলায় এবার 1,66,000 হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,91,000 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার দর্শনার্থীদের কাছে আগ্রহের স্থান। বিকেল হলে এখানে বাড়ে দর্শনার্থীদের আনাগোনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ ফয়সাল। একটু জানিয়ে রাখি, এটা বিশ্ব ঐতিহ্যের অন্যতম একটি দর্শনীয় প্রত্ন নিদর্শন। গত 26 সেপ্টেম্বর এই দর্শনীয় প্রত্ন নিদর্শনটি কিন্তু দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। নওগাঁ জেলার বদলগাছির এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে এই খুলে দেওয়ার পর 26 সেপ্টেম্বর পর থেকে কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীরা কিন্তু এখন আসতে শুরু করেছেন। তবে দর্শনার্থীরা দুপুর পর থেকে এখানে সবচেয়ে বেশি এসে থাকেন এবং তারা এটা একটু বিক্ষিপ্তভাবে লোকজন কিন্তু এখানে এই
চারপাশের যে সুন্দর পরিবেশ, বিশেষ করে প্রত্ন নিদর্শনের যে উপাদানগুলি রয়েছে এগুলি কিন্তু ঘুরে ঘুরে তারা দেখে থাকেন। তবে এই মুহূর্তে দর্শকের সংখ্যা কিছুটা কম। স্থানীয়রা বলছেন যে দুপুর পর থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত এখানে একটা বড় সমাবেশ হয় মানুষের, বিশেষ করে দর্শনার্থীরা এসে থাকেন এবং তারা এই প্রত্ন নিদর্শনের যে ঐতিহ্য সেটা কিন্তু তারা উপভোগ করে থাকেন। একটু জানিয়ে রাখি, এতে 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয় রাজা ধর্মপাল তিনি এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোনো একটা দুর্যোগের কবলে পড়ার কারণে এই বিহারটির কিন্তু একটা দেবে যায় এবং পরে এটা কিন্তু একটা পাহাড়ের রূপের আকৃতি নেয় এবং এখানে 177টি কিন্তু বৌদ্ধ কক্ষ রয়েছে, যে কক্ষে কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা তারা জ্ঞান চর্চা করতেন এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে এই বৌদ্ধ ভিক্ষুদের যে তাদের যে জ্ঞানের যে পরিধি তা কিন্তু এই ভিক্ষু কক্ষদের মধ্য দিয়ে তারা নিজেদেরকে শানিত করতেন। তবে 1923 সালে এই বৌদ্ধ বিহারটি খনন করা হয় এবং পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই বিহারের যে ঐতিহাসিক যে নিদর্শনগুলি এটা বের হতে থাকে এবং পরবর্তীতে এই বৌদ্ধ বিহারটা কিন্তু ইউনেস্কোর একটি জাতীয় ঐতিহ্যের স্মারক হিসাবে জায়গা পায়। তো সব মিলে কিন্তু ওই বৌদ্ধ বিহার নতুন করে এই করোনা পরবর্তীতে শীতের আমেজে নতুন কিছু দর্শনার্থী কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এই ছিল ফয়সাল, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের দর্শনার্থীদের খোঁজ খবর আমার কাছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে জানাচ্ছিলেন সহকর্মী MR রকি। অনলাইন ভিত্তিক ব্যবসায় ই-কমার্সের প্রচার ও প্রসারে যৌথভাবে কাজ করবে কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজ লিমিটেড ও ইভ্যালি। এ উপলক্ষে বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিপত্রে ইভ্যালির পক্ষে চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কোকা-কোলার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইভ্যালিতে কোকা-কোলা, স্প্রাইট কিনলে থামস আপ পানীয় পাওয়া যাবে। এ সময় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ সহ 46টি দেশ যুক্তরাজ্যে পণ্য রফতানিতে জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্স বা জিএসপি সুবিধা পাবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রিটিশ সরকার জানায়, সারা বিশ্বে ভিন্ন শুল্ক কাঠামোতে পণ্য আমদানি করলেও স্বল্পোন্নত আর উন্নয়নশীল দেশগুলোর পণ্য পুরোপুরি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যুক্তরাষ্ট্র, জার্মানির পর ব্রিটেনই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পণ্য রফতানিকারক দেশ। 2021 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকছে না ব্রিটেন, কিন্তু বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না পণ্য রফতানিতে। 2019-20 অর্থ বছরে যুক্তরাজ্যে $350 কোটি পণ্য রফতানি করেছে বাংলাদেশ। বাজারে এসেছে অ্যাপলের সবচেয়ে হালকা ল্যাপটপ ম্যাকবুক এয়ার। দাম ধরা হয়েছে $999। সাথে এসেছে ল্যাপটপ ম্যাকবুক প্রো, এটির দাম ধরা হয়েছে $1299। দুটো ল্যাপটপই তৈরি হয়েছে অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর M1 এর সংযোজনে। আগামী সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে মিলবে এর টেক পণ্যগুলো। প্রথমবারের মতো অ্যাপলের নতুন ম্যাক ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আইফোনে ব্যবহার করা চিপ। এখন পর্যন্ত অ্যাপলের তৈরি চিপ ব্যবহার করা হতো আইফোন, আইপ্যাড আর অ্যাপল ওয়াচে। অ্যাপল কখনো সরাসরি না বললেও উইন্ডোজ ভিত্তিক অ্যাপলের সব ল্যাপটপই ইন্টেল চিপের ওপর নির্ভরশীল ছিল। অ্যাপল কর্তৃপক্ষ বলছে, নতুন মাইক্রোপ্রসেসর M1 এর সংযোজনে তৈরি ম্যাকবুকগুলোর ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। মানুষ যেভাবে অ্যাপলের ম্যাক ব্যবহার করে সেটা সন্তোষজনক। ম্যাক সবসময় নতুন আর পরিবর্তনশীল। জুনেই কথা দিয়েছিলাম নতুন কিছু নিয়ে আসব, আর তা চলতি বছরই কথা রেখেছি। M1 এখন পর্যন্ত আমাদের তৈরি করা সবচেয়ে শক্তিশালী চিপ। অনেক দ্রুত কাজ করে নতুন ম্যাকবুক প্রসেসর। ফ্যান নেই, তাই আওয়াজও নেই। ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি সবকিছুর মান আগের ভার্সনগুলোর চেয়ে বেশ ভালো। একবার চার্জ দিলে ব্যবহার করা যাবে 18 ঘন্টা পর্যন্ত। ম্যাকবুক প্রোতে ওয়েব ব্রাউজ করা যাবে টানা 17 ঘন্টা আর ভিডিও দেখা যাবে টানা 20 ঘন্টা।
অ্যাপলের আইফোনের কারণে কম্পিউটারের চাহিদা কিছুটা কম থাকলেও বছরে কয়েক হাজার কোটি ডলারের ল্যাপটপ বিক্রি হয়। করোনা মহামারীতে জমজমাট ছিল অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপের বাজার। অক্টোবরেই 900 কোটি ডলারের ল্যাপটপ বাজারে বিক্রি করেছে অ্যাপল। হার্ডওয়্যার সফটওয়্যারের সবকিছু মাথায় রেখে আমরা এমন কিছু বানিয়েছি যেটা আপনাদের স্বস্তি দেবেই। ম্যাক এখন আইফোন আইপ্যাডের মতো এক ক্লিকেই সজাগ হবে। এখন পর্যন্ত ম্যাকের সব ফিচারের আলাদা আলাদা চিপ ব্যবহার করতে হতো। নতুন M1 মাইক্রোপ্রসেসরে এক চিপ ব্যবহার করে সব কাজ করবে ল্যাপটপ। কম সময়ে দ্রুত নির্ভুল কাজ করতে পারবেন এই ম্যাক দিয়ে। ডিসপ্লে ছাড়া ম্যাক মিনি পাওয়া যাবে $699। তবে শিক্ষা সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য কিনলে নতুন ম্যাকের দাম আরও কমবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এবার জানিয়ে দিব দেশের প্রধান পুঁজিবাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে মতিঝিলে আছেন সহকর্মী হরিপদ সাহা। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি। জুবাইর, আমরা যদি বলি গত সপ্তাহের পুঁজিবাজারের যে অবস্থা, সেখানে আমরা গত সপ্তাহে যেটা দেখেছিলাম 5 কার্য দিবসে কিন্তু 96 পয়েন্টের মতো বেড়েছিল ডিএসির যে প্রধান সূচক রয়েছে DACX, এবং ডিএসির গড় লেনদেন কিন্তু আবার দেখেছিলাম যে দৈনিক গড় লেনদেন যেটা ছিল সেটা প্রায় 150 কোটি টাকা কমে আগের সপ্তাহের তুলনায় 845 কোটি টাকার মতো গড় লেনদেন ছিল গত সপ্তাহে। এবং বেশিরভাগ শেয়ারের দাম কিন্তু আমরা সপ্তাহ শেষে বাড়তে দেখলেও বাজারে কিন্তু আমরা দেখেছিলাম যে এই কারণে পুঁজিবাজার মূলধনও কিন্তু বেড়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রায় 7,000 কোটি টাকা যোগ হয়েছিল বাজার মূলধনে। সেখান থেকে এই সপ্তাহে কিন্তু গত 4 দিনের যে লেনদেন হয়েছে, গত 4 দিনের যে বাজার পরিস্থিতি সেটা পর্যালোচনা করলে যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় 50 পয়েন্টের মতো কমে গেছে ডিএসির প্রধান সূচক DACX, এবং লেনদেনও কিন্তু ঘোরাফেরা করছে 800 থেকে 950 কোটি টাকার ঘরে প্রতিদিন, এই অবস্থায় রয়েছে। এবং প্রধান সূচকের পাশাপাশি কিন্তু সপ্তাহের এই কয়েকদিনে কিন্তু ডিএসসি সরিয়া সূচক এবং বাছাই সূচক 30 ইন্ডেক্সেও কিন্তু কিছুটা সূচকের পতন আমরা লক্ষ্য করেছি, কিছুটা কমেছে। আজকের যেটা লেনদেন চলছে এখন পর্যন্ত প্রায় 390 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের কিন্তু হাত বদল হয়েছে। সূচকে যোগ হয়েছে 8 থেকে 9 পয়েন্টের মতো। বেশিরভাগ শেয়ারের দাম যদিও আমরা দেখতে পাচ্ছি বেড়েছে, কিন্তু লেনদেনের গতি এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টায় কিন্তু এই যেটা বলছিলাম 390 কোটি টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে। আর চলতি সপ্তাহের 4 কার্য দিবসে কিন্তু বাজার মূলধন কিন্তু 1100 কোটি টাকার মতো কমে গেছে। গত সপ্তাহে আমরা যেটা দেখেছিলাম যে 7,000 কোটি টাকা কিন্তু বাজার মূলধনে যোগ হয়েছিল। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, গত 10-12 দিন ধরেই কিন্তু পুঁজিবাজার অর্থাৎ গত সপ্তাহের এবং আজকের এই সপ্তাহের যে 4-5 দিন সেটা লক্ষ্য করা যাচ্ছে লেনদেন কিন্তু এখনও 1000 কোটি টাকার নিচেই আছে এবং 5000 পয়েন্টের কাছাকাছি এসে কিন্তু সূচক থেকে আছে। বলা যায় যে গত কয়েক মাস ধরেই কিন্তু সূচক 5000 পার করতে পারছে না, ডিএসসির যে প্রধান সূচক রয়েছে। করোনাকালে কিন্তু বেশিরভাগ লেনদেনকারী আমরা মতিঝিলের বিভিন্ন ব্রোকারেজ হাউসে যেটা দেখতে পাচ্ছি যে উপস্থিতি খুব একটা বেশি বলা যাবে না। তারা হয়তো অনলাইনে বাসা থেকে মোবাইলের নির্দেশনার মাধ্যমে কিন্তু ট্রেড করছেন, তেমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এখানে যারা ট্রেডার রয়েছে। তো বাজার পরিস্থিতি এখন পর্যন্ত আমার কাছে কিন্তু জুবায়ের এই ছিল পুঁজিবাজারের সবশেষ খবরাখবর। আজকের লেনদেন শেষে কিন্তু এই সপ্তাহের সার্বিক চিত্র নিয়ে ডিএসসি যে প্রকাশ করে উইকলি রিপোর্ট, সেই রিপোর্ট থেকে আমরা এই সর্বশেষ খবর এই সপ্তাহে আমরা পাবো। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হরিপদ সাহা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেলার পরিবেশে কর অঞ্চলগুলোতে চলছে রিটার্ন জমা, দেয়া যাবে 30 নভেম্বর পর্যন্ত। এবছর অনলাইনে দাখিল করতে পারছেন না করদাতারা। তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন মাথা ব্যথার কারণ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন না করেই দেশ ছেড়েছে ভারতের ইএমসি। এবং আজ পদ্মা সেতুতে বসছে 37তম স্প্যান। বাকি থাকা 4টির মধ্যে 2টিই যোগ হবে এ মাসে। পুরো সেতু দেখার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।